আমাদের আজকে আইজলের দ্বিতীয় দিন। আমরা আজকে সাইট সিনে বেরিয়েছি। এটা আমাদের প্রথম স্পট, ট্রপিক অফ ক্যান্সার। কর্কটক্রান্তি রেখা মিজোরামের এই জায়গাটার উপর দিয়ে গেছে। এখানে একটা স্ট্যাচু বানানো আছে, আর এটা একটা ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি। সামনেই একটা খ্রিস্টান কবরস্থান। এখন আমরা আছি আইজলের বিখ্যাত ট্রপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কটক্রান্তি রেখা আইজলের এই জায়গাটার ওপর দিয়ে বয়ে গেছে। আই মানে ফল, আর জল হচ্ছে বাগান। আর সেই আই অর্থাৎ ফলের বাগানে বসেছে নতুন রাজ্য মিজোরামের সদর দপ্তর এই আইজল। তালাং এবং তুহিরিং এই দুই নদী উপত্যকায় ছোট্ট পাহাড়ি শহর আমাদের এই আজকের আইজল। 1132 মিটার উঁচুতে ধাপে ধাপে পাহাড়ের খাঁজে খাঁজে উঁচু থেকে নিচুতে নেমে গিয়েছে এই শহর। ছবির মতো সাজানো, প্রাকৃতিক সৌন্দর্য তুলনাহীন। প্রায় 1,00,000 লোকের বাস আইজল শহরে। অতিথি বৎসলেরা এবং মূলত ননভেজ, ভাত এদের মুখ্য খাদ্য। আমরা ট্রপিক অফ ক্যান্সারের অনেকক্ষণ ধরে চারিদিকে সাজানো আইজল শহরকে ঘুরে ফিরে দেখছিলাম। একটা পাশে ওয়াচ টাওয়ারও ছিল, সেখানে উঠেছি, নেমেছি, রাস্তা দিয়ে হেঁটেছি, থমকে দাঁড়িয়েছি প্রাকৃতিক সৌন্দর্যে। দক্ষিণ মিজোরামের সদর দপ্তর হচ্ছে লুংলেই, জলবায়ুর গুণে মনোরম পাহাড়ি শহর। মহকুমা শহর লুংলেই থেকে আরো 85 কিলোমিটার দূরের বাংলাদেশ সীমান্তে বেশ কিছু বড় বড় জলপ্রপাত রয়েছে। তার মধ্যে সবথেকে অনবদ্য ভ্যানথাং ওয়াটারফলস। 750 ফুট উঁচু থেকে ধারা নামছে আরণ্যক পরিবেশে। কিন্তু দুর্ভাগ্য, আমরা যে সময় গেছিলাম ভ্যানথাং ওয়াটারফলসে আমাদের নিয়ে যাওয়া হয়নি জল না থাকার জন্য। পাশেই আমরা আরো একটি ওয়াটারফলস তুহিরি ইয়াহুতে গিয়েছিলাম, কিন্তু পথশোভা অতীব সুন্দর হলেও সেখানেও জলের আধিক্য ছিল না। তাই জলপ্রপাতের যে জলের আকর্ষণ থাকে সেটা আমাদের মধ্যে একদমই অনুপস্থিত ছিল। একদম সংকীর্ণ পাথুরে পরিবেশের মধ্যে দিয়ে সাবধানে পা ফেলে ফেলে আমরা জলপ্রপাতের দিকে পৌঁছালাম। সঙ্গে ছিল মশার উপদ্রব আর ছিল জোঁক। খুব সাবধানে, খুব সন্তর্পণে আমাদের যাদের বয়স কম একমাত্র তারাই গিয়েছিলাম। আর মামনি বা দিদি বা আমার মা, এরা বয়সের আধিক্যের কারণে তুহিরি ইয়াহু পর্যন্ত পৌঁছতে পারেনি। তবে এখন সংকীর্ণ হলেও বর্ষাকালে এর কিন্তু যৌবনশ্রী মন মাতায় মানুষের। তখন তার জলের অট্টরোলে মানুষ অনেক বেশি পরিতৃপ্ত হয় জলপ্রপাতের রূপ দেখে। এটা তুহিরি ইয়াহু ওয়াটারফল। এখানে মশার উপদ্রব খুব বেশি, যদিও আমরা সেরকম কিছু পাইনি। বর্ষায় আরো অনেক বেশি পরিপুষ্ট থাকে এই ওয়াটারফল। এখন জলের ফোর্স কম, বাট ভালো। বাবিকে ওইখানে ডালটায় বসিয়ে দেবো। এইটা আবার কি হলো, এত বড় হয়ে গেল কি করে? তোরা কে? দাদা আর ভাই, হয়ে গেছে বাবা। এবার গন্তব্য মিজোরামের বিখ্যাত ভিউ পয়েন্ট
মিজোরাম তথা আইজলের ভিউ পয়েন্ট বলাই ভালো। মনোরম প্রকৃতির মাঝে বর্ণময় সংস্কৃতির দেশ এই মিজোরাম। প্রকৃতি অতি নিপুণ হাতে সুন্দর করে সাজিয়ে তুলেছে মিজোরামকে। উপর থেকে দেখলে দেখা যায় প্রাকৃতিক সৌন্দর্যের তুলনা হয় না এর। তবে নিদারুণ জলাভাব রয়েছে সারা মিজোরামে। প্রতিটি বাড়িতে নল নেবেছে টিনের চাল থেকে রিজার্ভারে। বৃষ্টির জল সঞ্চয় করে রাখে এরা, সেই জলেই চলে সারা বছর। বনজ সম্পদেও খুবই সমৃদ্ধ এই মিজোরাম। আমরা ওয়াচ টাওয়ার থেকে যত দূর দেখা যায় শুধু সবুজের সমারোহ দেখলাম। পরের দ্রষ্টব্য মুইফাং গার্ডেন। মুইফাং গার্ডেন অনেকটা আমরা উত্তরাখণ্ডে যখন রানীক্ষেত গিয়েছিলাম সেই রানীক্ষেতের একটা সবুজের গালিচা যেরকম হয়, রানীক্ষেতের গল্ফ কোর্সের সবুজের গালিচার সঙ্গে এই মুইফাং গার্ডেনের অনেকটা সাদৃশ্য দেখা যায়। দিগন্ত বিস্তৃত সবুজ উত্তরীয় পেতে দিলে যেরকম লাগে ঠিক সেই রকম আমরা নিজেদের মতো করে এখানে গড়াগড়ি খেলাম, ধরাধরি খেললাম, ছোঁয়াছুঁই খেললাম। মনে হলো সেই বাল্যকাল একবার ছুঁয়ে গেল আমাদের প্রত্যেককে। কিন্তু সঙ্গে ছিল ভীষণ হিমেল হাওয়া। সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গেই দিগন্ত বিস্তৃত এই অঞ্চল জুড়ে নামলো শীতের করাল হাওয়া। বেশ ঠান্ডা এখানে। গুড মর্নিং। আমরা রেইক ট্যুরিস্ট রিসর্ট থেকে সুপ্রভাত জানাই সকলকে। গতকাল রাত্রিবেলার যে শিহরণ জাগানো রোমাঞ্চ ছিল সেটা আজকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে অনেকটাই পরিষ্কার হয়েছে। মনে অনেকটা বেশি সাহস ফিরে পেয়েছি। আমরা গতকাল রাতে কাঁপতে কাঁপতে এখানে ডাইনিং টেবিলে এসে ডিনার করেছিলাম। আজকে আমরা ভোরবেলা আলো ফোটার সঙ্গে সঙ্গে সবাই আবার সেই ডাইনিং হলে মিলিত হয়েছি। প্রচন্ড ঠান্ডায় একদম গরম চায়ের কাপে চুমুক দেওয়া, সঙ্গে বাঁহাতে বিস্কিট এবং সকলকে সুপ্রভাত জানানোর এর একটা আলাদাই আনন্দ। একা একা বেড়াতে আসা আর সবাই মিলে বেড়াতে আসার মধ্যে যে কত অন্তর সেটা গুড মর্নিং এর সঙ্গে সঙ্গে বুঝতে পারি। এবং যেটা আরো বেশি করে ভালো লাগছে যে চারিদিকের এত প্রাকৃতিক সৌন্দর্য এত বেশি, এত পলিউশন ফ্রি জায়গা, সমুদ্রপৃষ্ঠ থেকে এত উঁচুতে, এবং যেটা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আমাদের চোখের সামনে পরিষ্কার হচ্ছে এটা আমাদের সকলের খুব ভালো লেগেছিল। আমরা খুব এনজয় করেছিলাম। এবারের আমাদের গন্তব্য মিজো ভিলেজ। মিজো গ্রাম বলতে ভারতের মিজোরাম রাজ্যের গ্রামীণ জীবন এবং সেখানকার মিজো সম্প্রদায়ের গ্রামগুলোকে মোটামুটি ভাবে বোঝানো যায়। কিন্তু আমরা রেইক থেকে এই যে মিজো ভিলেজে এসেছি এটা কিন্তু পরিত্যক্ত। এটা বহুদিন আগের ব্যবহৃত ভিলেজ বা গ্রাম। এখন এখানে কোনো মিজোদের অস্তিত্ব নেই। এটা এখন ভগ্নপ্রায় অবস্থা এবং এটা অতীতের সেই ভয়ঙ্কর সমাজ জীবনের একটা অভিশাপ স্বরূপ উদাহরণ হিসেবে পর্যটকদের মনে শিহরণ জাগায়। মিজোরাম পাহাড়ে বসবাসকারী মানুষের দেশ নামে পরিচিত এবং এখানকার গ্রামগুলো তাদের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রার জন্য বিখ্যাত। মিজোরামের গ্রামগুলোতে ঐতিহ্যবাহী ওষুধ ব্যবহার করার প্রচলন আগে যেমন ছিল এখন সেগুলো অনেকটাই ক্রমহ্রাসমান। মিজোরামের গ্রামগুলো মূলত মিজো সম্প্রদায়ের মানুষের ঐতিহ্যবাহী জীবনধারাকে ধারণ করে থাকে। এই গ্রামগুলোর জীবনযাত্রা আধুনিকতার পাশাপাশি ঐতিহ্যকেও বহন করে চলেছে এবং আমরা
বেশ কিছু পরিত্যক্ত মিজো গ্রামের সেই ঘরের মধ্যে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি যে কিভাবে আদিবাসীরা জন্তু জানোয়ারদের শিকার করত এবং তাদের সেই কঙ্কাল তারা সেই ঘরের মধ্যে প্রতিস্থাপন করত, যার মাংসগুলো তো সবই কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে, কিন্তু মাথার শিং, চিবুক, মাথার খুলি, দাঁত এগুলো কিন্তু ভয়ঙ্করভাবে তখনকার মানুষদের একটা নৃশংসতার ইতিহাসকে বহন করে চলেছে, যা আমরা দেখেছি এবং শিহরিত হয়েছি। এবং সর্বোপরি আরেকটা কথা না বললেই নয়, এবং এই গ্রামের শেষে আমরা দেখেছি যে বিধবাদের কিরকম কষ্টকর জীবনযাত্রা ছিল। তা থেকে আমাদের মনে এই ধারণা হয়েছে যে ভারতবর্ষে প্রায় সমগ্র ভারতবর্ষেই বিধবাদের কিন্তু জীবনযাত্রা খুব একটা সুখকর ছিল না, এবং এখানেও তার ব্যতিক্রম নয়। গ্রামের শেষে বিধবাদের জন্য থাকার একটি ছোট্ট ঘর, এবং সেটা আলো বাতাসহীন, কোনো রকম জানালা নেই, এবং তাদের এক ঘরে করে রাখা হতো, এবং সমাজের মূল গ্রামের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। সুতরাং আমরা এখান থেকে এইটুকু অনুমান করতে পারি তাদের বেঁচে থাকা অত্যন্ত দুর্বিষহ ছিল। এইটা একটা মিজো ভিলেজ। আমাদের কাছে চাবি ছিল না, দাদা চাবি নিয়ে এলেন। খুব সুন্দর, এটা একটা রাজার বাড়ি। উনি যা সব শিকার করেছিলেন সেই মাথাগুলো এখানে টাঙানো আছে, মাংসগুলো খুলে পড়ে গেছে, বাট হাড়গুলো আছে। হ্যাঁ, never going to jungle. He only stay here. He's making salt. So, and in the month of December, January, they'll come every house. They are given paddy, rice. No, they are giving him. They never go for jungle. Bad story, no? কোনো উইন্ডো নেই, মানে দে আর নেগলেক্টেড ইন এভরি সোসাইটি। কি বিধবা? And that room? That room? Normal person. Normal person. মিজোরাম বেড়াতে এলে অবশ্যই ঘুরে দেখতে হবে রেইক। আমরাও তাই তার ব্যতিক্রম নই। এটি হলো মিজোরামের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এখান থেকে মিজোরামের রাজধানী আইজল সহ বিস্তীর্ণ এলাকা চোখে পড়ে। সঙ্গে মন প্রাণ জুড়োনো প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েইছে।
এছাড়া পাওয়া যায় ট্রেকিংয়ের ছোট ছোট সুবিধা এবং আনন্দ। ছোট ছোট গ্রাম, সঙ্গে প্রকৃতি, নানা প্রজাতির পাখি, সব মিলিয়ে রেইক এক অন্য রূপে ধরা দেয় পর্যটকদের চোখে। আমরাও তার ব্যতিক্রম নই। আমরা প্রত্যেকে, যাদের বয়স কম, তারা লাইন দিয়ে রেইকে ট্রেকিং শুরু করি। অত্যন্ত প্রতিকূল পরিস্থিতি, অত্যন্ত জংলি মৌমাছিদের আক্রমণ ভীষণভাবে পথমধ্যে লক্ষ্য করা যায়, তার মধ্যে ডুবান্ত ভীষণ দুরন্ত। আমরা প্রত্যেকেই ছোট ছোট গাছের স্টিক ব্যবহার করি এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। একদম হায়েস্ট পিক পর্যন্ত আমরা ট্রেক করি, সেখানে কিছু ফটো সেশন হয় এবং তারপরে সকলে নিরাপদে আবার গন্তব্যে ফিরি। কিন্তু মনের মধ্যে থেকে যায় রেইকের অসম্ভব সুন্দর সবুজায়নের দৃশ্য। আমাদের আজকে মিজোরামের তৃতীয় দিন। আমরা আজকে রেইকে আছি। রেইক থেকে এখানে একটা 2 কিলোমিটার নিয়ার অ্যাবাউট এরকম একটা রক ক্লাইম্বিংয়ের ব্যাপার আছে। তো আমরা সেখানে ট্রেক করছি। প্রকৃতি ভীষণ সুন্দর, কিন্তু হলেও ভীষণ প্রতিকূলতা। মানে একে তো খুব হাই অল্টিটিউড, আমরা সমতলের মানুষ, সেটা তো একটা সমস্যা। তারপর এখানে খুব বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব। মানে দিনের বেলাতেও যথেষ্ট নিরাপত্তার অভাব। তারপর এদের এক একটা ঝুন্ড আছে, সেগুলো মানুষকে তাড়া করলে সেখান থেকে ওদের হাত থেকে পালানো খুব মুশকিল। সেই ও তোমার ভালো লেগেছে মিজোরাম? একদম ভালো লাগে, ভালো। একদম ভালো লাগে নি। মিজোরামে এসে কি হলো? বাবা তোর ভালো লেগেছে? বাবা আবার চলে যাবো। লিটন দারুণ লেগেছে। কিন্তু সাথী আসেনি, মনটা একটু খারাপ। এখানে এরিয়াটা নেক্সট স্পট সোলেমন টেম্পল। আমরা অনেকটা দেরি করে এসেছিলাম বলে সোলেমন টেম্পল বন্ধ হয়ে গিয়েছিল। তাও আমাদের উৎসাহে কি আর ভাটা পড়ে? আমরা সেই কোনোভাবে ছোট্ট একটা গেট খোলা পেয়ে ঢুকেই কিছু ফটো সেশন শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে। যেরকম ক্যাথিড্রাল চার্চগুলো হয় প্রত্যেকটা স্টেটেই, খুব সুন্দর করে সাজানো, চারিদিকে অজস্র রঙের বোগেনভিলিয়া ফুটে রয়েছে। এত রঙের এত ভ্যারাইটি আমাদের পশ্চিমবঙ্গে বোগেনভিলিয়ায় পাওয়া যায় না। আমরা সবাই মুগ্ধ হয়ে বোগেনভিলিয়ার কালার দেখছিলাম। ক্যাথিড্রালটাও অসম্ভব সুন্দর, বেশ 2-3টে বড় বড় ফাউন্টেন ছিল। আমরা খুব ভালো ফটোশুট করলাম, তারপর আবার বেরিয়েও এলাম, কারণ আমাদের হাতে বেশিক্ষণ সময় ছিল না।
চলে এসেছি সূর্যাস্তের একদম শেষ ভাগে এবং সারা পৃথিবী অন্ধকারে ঢেকে যাচ্ছে, তার সাথে মিজোরামও ঢেকে যাচ্ছে। আমাদের লাস্ট স্পট আজকের লালসাভুঙ্গা পার্ক, এবং আমরা এখানে এসেই বুঝতে পেরেছি যে কতটা মিস করলাম, এখানে আগেই আসা উচিত ছিল। লালসাভুঙ্গা পার্কে যেটা সব থেকে রোমাঞ্চের সেটা হচ্ছে একটা ব্রিজ ছিল, একটা না দুটো ব্রিজ ছিল, যেটা হ্যাঙ্গিং ব্রিজ এবং অনেকটা প্রসারিত ব্রিজ, এবং খুব সাহসের সঙ্গে আমরা লাইন বাই লাইন পর পর যারা ইয়াং পার্সন ছিলাম তারা ওই লাইন বাই লাইন ধরে আস্তে 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 একদম পুরো শেষ পর্যন্ত গিয়েছিলাম, এবং যেখান থেকে মিজোরাম শহরটাকে একটা সেই গ্যালিলিওর সেই লিলিপুটের গল্পটা পড়েছিলাম না, সেরকম দেখাচ্ছে। মানে এতটাই আমরা উচ্চতায় ছিলাম যে যেখান থেকে মিজোরামের রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে সেগুলো একটা ছোট্ট মোটর গাড়ির মতো মনে হচ্ছে, ওপর যেরকম প্লেন থেকে মনে হয়। আর মেঘ আমাদের শরীরকে কেন্দ্র করে ভেসে বেড়াচ্ছে, এত উঁচুতেই আমরা ওই ব্রিজটা ধরে এগিয়ে চলছিলাম। ব্রিজটা যদি কোনোভাবে ভেঙে পড়ে মানে আমাদের বডিও পাওয়া যাবে না, এরকম এতটা হাই ছিল আর কি, হাই অল্টিটিউডে ছিলাম। লালসাভুঙ্গা পার্ক একদম সূর্যাস্তের পড়ন্ত আলোয় দেখা, গায়ে একটু কাঁটাও দিচ্ছিল, কিন্তু আমরা পুরোটা কভার করতে পেরেছিলাম। আমাদের খুব ভালোও লেগেছিল লালসাভুঙ্গা পার্ক। একটাই আফসোস রয়ে গিয়েছিল যেটা একটু আগে দেখতে পারলে আরো হয়তো ভালো লাগতো। এবং মিজোরামকে লালসাভুঙ্গা পার্কে এসে আমরা কিন্তু মিজোরামকে ভালোবেসে ফেলেছিলাম। হ্যাঁ, আমাদের মনে হয়েছিল যে না সত্যি এই রেইক আর লালসাভুঙ্গা পার্ক এই দুটো জায়গায় গিয়ে আমরা মিজোরামের প্রেমে পড়ে গিয়েছিলাম একদম।